নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ বেলাডোনা। প্রথমে বেলাডোনার প্রাথমিক পরিচয়টা আমরা একটু জেনে আসি। যারা বড় বড় মনীষী তাদের বই সাধারণত ওষুধের ইন্ট্রোডাকশন বা প্রাথমিক পরিচয়টা দেয়া থাকে। এইটি যদিও অনেক সময় আমরা অনেক বই পাই না বা অনেকে এটা আমলে নিই না, এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটা অনেকেরই জানা উচিত। তো যাই হোক, আমি প্রাথমিক পরিচয়টা দিই আমার মতো করে। বেলোডোনার রোগ লক্ষণ হঠাৎ এবং মারাত্মকভাবে দেখা দেয় এবং কিছু সময় থাকার পর আবার হঠাৎ চলে যায়। তরুণ রোগ লক্ষণে মারাত্মক অবস্থায় এটি খুব দ্রুত কাজ করে। রোগ যেমন মারাত্মক হয়, কাজও করে দ্রুত। ডাক্তার হ্যানিম্যান বলেন যে বেলোডোনা গভীর ক্রিয়াশীল এবং পুরাতন রোগেও কার্যকরী। এর ক্রিয়াকাল বেশি দিন স্থায়ী হয় না, অল্প সময় পরে এর কাজ শেষ হয়ে যায় বা অল্প দিন পরে এর ক্রিয়া শেষ হয়ে যায়। আর যে জায়গাটা আক্রান্ত হয় সেটা খুব লাল টকটকে এবং গরম থাকে এবং খুব প্রদাহ হয় বা জ্বালা করে। বেলাডোনাকে যদি আমরা ভাঙি তাহলে দুটা পার্ট পাবো, একটা হচ্ছে বেলা, একটা হচ্ছে ডোনা। বেলা অর্থ হচ্ছে সুন্দর আর ডোনা অর্থ হচ্ছে মহিলা বা নারী। তাহলে এখন দুটোকে যদি আমরা আমার একখানে করি যে বেলা এবং ডোনা, তাহলে তার অর্থ দাঁড়ায় সুন্দর মহিলা বা সুন্দরী নারী। এই ওষুধটি তরুণ রোগের পলিক্রেস্ট এবং এটি একটি উদ্ভিজ ওষুধ। সাধারণত এটি ডান দিক আক্রান্ত হয়। ডাক্তার ক্লার্ক একজন পৃথিবী বিখ্যাত মনীষী হোমিওপ্যাথিক ডক্টর। তার পছন্দের এ বি সি বর্ণের 3টি ওষুধ শিশু রোগ চিকিৎসায়, বিশেষ করে শিশু রোগের চিকিৎসায় ওনার পছন্দের 3টা ওষুধ, যে 3টা ওষুধ উনি শিশু রোগে খুব বেশি ব্যবহার করতেন, এমন পছন্দের 3টা ওষুধ এ বি সি দিয়ে। এ অ্যাকোনাইট, বি এ বেলোডোনা এবং সি এ ক্যামোমিলা। এই 3টি অক্ষর দিয়ে 3টি ওষুধ। এই 3টি ওষুধ উনি শিশু রোগে খুব পছন্দ করতেন, ব্যবহার করতেন। এখন আমরা 3টা ওষুধের যদি কম্পেয়ার করি, তুলনা করি, পার্থক্যটা দেখি, তাহলে অ্যাকোনাইটের রোগটা কেন হয়, বেলেডোনার কেন হয়, ক্যামোমিলার কেন হয়, অসুস্থ হওয়ার পিছনে এই ছোট ছোট একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি যখন অতিমাত্রায় বেড়ে যায়, অর্থাৎ হৃৎপিণ্ডে যখন মানে রক্তের সঞ্চয়টা অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়ে যায়, যতটুকু তার সার্কুলেশন থাকার কথা তার চেয়ে যখন বেশি মাত্রায় রক্ত সঞ্চয় হয়ে যায় হৃৎপিণ্ডে, রক্ত সঞ্চালনের গতি যখন অতিমাত্রায় হয়ে যায়, তখন এরা অসুস্থ হয়ে পড়ে বা রোগ সৃষ্টি হয়। আর বেলেডোনার ব্রেনে যখন রক্ত সঞ্চয় বেশি হয়ে যায় তখন ব্রেন উত্তেজিত হয়, যে কারণে সে অসুস্থ হয়ে পড়ে। আর ক্যামোমিলার মন বেশি উত্তেজিত হয়ে গেলে তখন তার রোগ সৃষ্টি হয়। তাহলে 3টা ওষুধের সেপারেট কারণ। তাহলে অ্যাকোনাইটের হৃৎপিণ্ডে রক্তের গতি যখন বেড়ে যায় তখন অসুস্থ হয়, আর বেলোডোনার ব্রেনে যখন রক্তের মানে সঞ্চালন বেশি হয় তখন সে অসুস্থ হয়, আর ক্যামোমিলায় যখন মন অতিরিক্ত উত্তেজিত হয় তখন সে অসুস্থ হয়। এই গেল 3টা ওষুধের পার্থক্য। এখন আমরা যদি আসি যে রোগীর আকৃতি বা চেহারাটা কেমন হবে, চেহারা দেখে আমরা ওষুধ নির্বাচন করি। বেলাডোনার গাছ আপনারা দেখেছেন কিনা, বেলাডোনার ফুলটা আপনারা দেখেছেন কিনা, যেটি থেকে ওষুধটা তৈরি করা হয়, এর ফুল কিন্তু দারুণ সুন্দর। বেলাডোনার মানুষেরা কিন্তু ওইরকমই সুন্দর। আপনারা কালকে নেটে সার্চ দিয়ে বেলাডোনার গাছটা দেখবেন সেখানে একটা ফুল ফুটে আছে, দারুণ সুন্দর। তো বেলাডোনার মানুষেরা ঠিক এরকমই সুন্দর। বেলাডোনার মানুষদের শরীরটা মোটা তাজা, স্বাস্থ্যবান, রক্ত প্রদান, থলথলে। এদের চোখের মনিটা একটু নীল বর্ণ, ঠোঁট মোটা। আপনারা জানেন যারা ঠোঁট মোটা হয় তারা একটু রাগী হয়, বদমেজাজি। মেডোরি নামের মধ্যেও পাবেন ঠোঁট মোটা রোগের রাগ বেশি। আমাদের আলোচনায় যে সমস্ত ডাক্তার বন্ধু আছেন, যদি কারো ঠোঁট মোটা থাকে আমার আবার গালাগালি করেন না, আমি কিন্তু কাউরে দেখতে পাচ্ছি না, আমি কারো ঠোঁট দেখে কিন্তু বলিনি। যাই হোক, মুখমণ্ডলটা লাল, এদের চুলগুলো চিকন, এদের ত্বক হচ্ছে সুন্দর। আর শিশুদের চেহারা তো দারুণ সুন্দর। স্বাভাবিক চেয়ে এদের মাথাটা একটু বড় এবং এদের বডি যতটুকু হওয়া উচিত, শরীরটা যতটুকু, সেই তুলনায় এদের শরীর কিন্তু ছোট।
এই গেল এদের আকৃতি। এদের প্রকৃতি বা মেজাজটা কেমন? এরা হচ্ছে নার্ভাস টাইপের, খুব খিটখিটে এবং উত্তেজনা প্রবণ। যে সমস্ত মানুষদের মধ্যে দেখবেন যে খিটখিটা মেজাজ এবং উত্তেজনা প্রবণ, এরা বেশিরভাগই দেখা যায় যে এরা একটু নার্ভাস টাইপের হয়। এখন আমরা আসি এদের কাতরতা কি। এরা খুব শীত কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর আর কি। মায়াজম, এরা ফার্স্ট গ্রেডের সোরা, থার্ড গ্রেডের সিফিলিস এবং ফার্স্ট গ্রেডের টিউবারকুলার মায়াজম। এখন এর ডায়াথেসিস কি কিংবা রোগ প্রবণতা কি? এর রোগ প্রবণতা হচ্ছে টিউবারকুলার প্রবণতা, যেটাকে আমরা বলি শিশুদের চেহারা সুন্দর এবং স্বাভাবিকের চেয়ে মাথাটা একটু বড়, তবে এদের শরীরটা আবার একটু ছোট। এখন আমরা আসি এদের মেজাজ কেমন। এদের মেজাজ হচ্ছে এরা নার্ভাস প্রকৃতির, উত্তেজনা প্রবণ এবং খিটখিটে মেজাজ। এরা খুব শীতকাতর, সেকেন্ড গ্রেডের শীতকাতর। আর এদের মায়াজম হচ্ছে সোরা, ফার্স্ট গ্রেড সিফিলিস, থার্ড গ্রেড এবং ফার্স্ট গ্রেডের টিউবারকুলার। এদের ডায়াথেসিস কি বা রোগ প্রবণতা কি? এদের রোগ প্রবণতা হচ্ছে টিউবারকুলার, অর্থাৎ যেটাকে আমরা বলি যক্ষা। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বেলেডোনায় কিছু পাগল রোগী পাওয়া যায় এবং খুব দ্রুত কাজ করে, অসাধারণ কাজ করে। এই পাগলও কিন্তু হচ্ছে টিউবারকুলার দোষ, অর্থাৎ পাগলও হচ্ছে যক্ষা প্রবণতা। তো যাই হোক, আপনি সাউন্ড কম রাখেন, তাহলে দেখেন কি আছে চলছে। এখন এর ডায়াথেসিস তো বললাম যে যক্ষা প্রবণতা বা টিউবারকুলার প্রবণতা। এই ওষুধটি শরীরের কোন কোন অঙ্গে কাজ করে? এটি সাধারণত ব্রেন, নার্ভের কেন্দ্রস্থল, রক্তবাহী নালী, খুব সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহী নালী দ্বারা সৃষ্ট যে জালিকা, যেটাকে আমরা বলি ক্যাপিলারি, মিউকাস মেমব্রেন, চোখ, মুখ, গলা, দেহের কোনো অঙ্গ, ত্বক ইত্যাদি ইত্যাদি জায়গায় এই ওষুধটি কাজ করে। এখন বেলোডোনার মানুষেরা অসুস্থ হয় কেন? সূর্যের অতিরিক্ত তাপ, গ্রীষ্মকালের উত্তাপ, ঠান্ডা বাতাস লাগা, ঠান্ডা পানিতে স্নান, মাথা ভিজলে, চুল কাটালে, মাথা খোলা রাখলে, সর্দিস্রাব, চাপা পড়ে গেলে, ঘাম বসে গেলে, ব্রেনে অস্বাভাবিক রক্ত সঞ্চয় কিংবা মদ পান ইত্যাদি ইত্যাদি কারণে এরা অসুস্থ হয়। এখন আমরা যদি একটা ওষুধকে এক কথায়, একটা কিনোট, একটা মূল কথা দিয়ে চিনতে চাই যে বেলোডোনার মূল কথা কি, এদের মূল কথাই হচ্ছে সাংঘাতিক মানসিক উত্তেজনা। এখন আমরা আসি স্রেফ একটা শব্দ দিয়ে বেলোডোনাকে চিনতে চাই। বেলোডোনার মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে ভীষণ। এর সবকিছুর মধ্যে ভীষণ। কেমন দেখে আসি। হঠাৎ রোগের আক্রমণ করে এবং ভীষণ করুণ অবস্থা সৃষ্টি হয়। এরকম করুণ অবস্থা রোগী যেন আর বাঁচবেই না, এরকম তোলপাড় সৃষ্টি হয়। এবং এই রোগ কিছুক্ষণ পর পরে আসে আর চলে যায়, আসে আর চলে যায়, এভাবে রোগের আসা যাওয়া চলতে থাকে। যতক্ষণ সে সুস্থ না হয় পার্মানেন্ট, ততক্ষণ কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে তোলপাড় শুরু হয়ে গেল, আবার কিছুক্ষণের মধ্যে রোগ একেবারে নাই, ঠান্ডা। ধরেন কান ব্যথা কিংবা পেট ব্যথা কিংবা জ্বর কিংবা যাই হোক, হঠাৎ শুরু হবে, যতক্ষণ থাকবে ততক্ষণ একেবারে সিরিয়াস অবস্থা, আবার কিছুক্ষণের মধ্যে হঠাৎ চলে যাবে। মানে ঘূর্ণিঝড়ের মতো আসবে, ঘূর্ণিঝড়ের মতো যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ রোগী তোলপাড়া অবস্থা থাকবে, এই খানিক পর পর আসা যাওয়া করবে। এই যখন দেখবেন কোন রোগীর মধ্যে কোন রোগ হঠাৎ যাচ্ছে, হঠাৎ আসছে এবং এইরকম চলতি আছে কন্টিনিউ, তখন বেলোডোনার কথা প্রথম মাথায় রাখবেন। যদিও আরো ওষুধ আছে, তবে বেলোডোনার মতো এত তীব্র, এত মারাত্মক আকার ধারণ করা এবং হঠাৎ আসা যাওয়া অন্য কোনো ওষুধে পাওয়া যাবে না। রোগের আসা যাওয়া পাবেন, কিন্তু এত মারাত্মক আক্রমণ, এত মারাত্মক তীব্র অবস্থা পাবেন না যতক্ষণ সে অসুস্থ থাকবে। আর যেই মাত্র চলে গেল কষ্ট, তখন মনে হয় না যে মানুষটা এই 1 মিনিট আগে অসুস্থ ছিল, একেবারেই সুস্থ, আবার হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে অসুস্থ, এরকম। তো যাই হোক, এদের ভীষণ বাতিক বা ঝোঁক কোনো কিছুরই, ভীষণ মানসিক উত্তেজনা, ভীষণ ধ্বংসাত্মক বজমেজাজ। রাগ হইলে কি করে সেটা আলোচনায় পরে আসছি। এদের চোখ, মুখ এবং আক্রান্ত স্থান ভীষণ লাল হয়ে থাকে, আর আক্রান্ত স্থানটা ভীষণ উত্তপ্ত হয়ে থাকে, গরম হয়ে থাকে। আর বিশেষ করে যে জায়গাটা আক্রান্ত সেখানে ভীষণ জ্বালা করে, ভীষণ দপদপ করে এবং ওই জায়গায় স্পর্শ করতে দেয় না, স্পর্শ করলে সব ভীষণ কষ্ট হয়।
এরপরে ভীষণ উত্তেজনা, ভীষণ উগ্র মেজাজ, ব্রেনে ভীষণ রক্ত সঞ্চয়, মাথা ভীষণ গরম, পা ঠান্ডা, নাক, মুখ, গলা, বুকের ভিতর এবং কণ্ঠনালীর ভিতরে ভীষণ শুষ্কতা, ভীষণ ঘুম ঘুম ভাব, কিন্তু ভীষণ অনিদ্রা। তাহলে তার সবকিছুর মধ্যে আমরা কি পেলাম? ভীষণ 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 ভীষণ, অর্থাৎ কয়েকবার যদি ভীষণ হয় তাহলে বেলুড়না হয়ে যায়। আমি ভীষণটা আর একবার রিপিট করি আপনাদের সুবিধার্থে। তাহলে হঠাৎ রোগের আক্রমণ এবং ভীষণ করুণ অবস্থা সৃষ্টি, ভীষণ মানসিক উত্তেজনা, ভীষণ ধ্বংসাত্মক মেজাজ, ভীষণ আক্রান্ত স্থান ভীষণ লাল, ভীষণ গরম, ভীষণ জ্বালা, ভীষণ দপদপানি, ভীষণ স্পর্শকাতরতা, ভীষণ উত্তেজনা, ভীষণ উগ্র মেজাজ, ব্রেনে ভীষণ রক্ত সঞ্চয়, মাথা ভীষণ গরম, পা ভীষণ ঠান্ডা, নাক, মুখ, গলা এবং বুকের ভিতর এবং কণ্ঠনালীর ভিতর ভীষণ শুষ্ক, ভীষণ ঘুম ঘুম ভাব, কিন্তু ভীষণ অনিদ্রা। এইটুকুর মধ্যে গুরুত্বপূর্ণ 2-4টা লক্ষণ যদি কারো মধ্যে পান তাহলে মনে করবেন যে বেলোডোনা আপনি খানিকটা মিলিয়ে ফেলেছেন। এখন আমরা আসি মানসিক লক্ষণ। এরা বেশ বুদ্ধিমান, হাসি খুশি, রসিক মানুষ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ, যদিও তারা রাগী বা বদমেজাজি খিটখিটা, কিন্তু এরা মূলত হাসি খুশি মানুষ। খোলামেলা মন, শিশুরা বয়স অনুপাতে খুব বুদ্ধিমান হয়, কোনো কিছু দেখলে বা শুনলে এরা সহজে বুঝতে পারে, সহজেই কোনো জিনিস, একটা পড়া, একটা কাজ, একটা কিছু সহজে এরা বুঝতে পারে। খেলাধুলা করে, বিছানা, চেয়ার, টেবিল, চুলার উপর লাফাতে থাকে। বেলেডোনার মানুষেরা খুব আত্মবিশ্বাসী হয়, এরা স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে থাকতে চায়, পরাধীনতা এরা পছন্দ করে না। বুদ্ধিজীবী টাইপের মানুষ, কোনো কিছু করলে বা বললে নিশ্চিত হয়েই করে, আন্দাজি করে না, নিশ্চিত হয়ে বলে। প্রয়োজনে সাহসিকতার সাথে কর্তৃপক্ষের সাথে বা অন্য কারোর সাথে বিরোধিতা করে। কোন কলেজে চাকরি করে, প্রিন্সিপালের সাথে সে সাহসের সাথে লড়াই করে, কলেজের তার অফিসের বসের সাথে সাহসের সাথে তর্ক করবে। এক কথায় কোনো কিছু করলে তারা সাহসের সাথে করে, কারো বিরোধিতা করলে সাহসের সাথে করে, ভয়ের সাথে করে না। এরা অন্যকে উৎসাহ দেয়, জাঁকজমকপূর্ণ ফ্যাশনেবল পোশাক তারা পছন্দ করে। এরা গর্জিয়াস পোশাক পছন্দ পরে এবং গর্জিয়াস পোশাক পরে কোথাও বেড়াতে যাবে, আপনার চেম্বারে আসবে, খানিক পর পর সে তার নিজের পোশাকের দিকে তাকাবে, অন্য কেউ তার পোশাকটা দেখছে কিনা এমন হাবভাব দেখাবে যেন পোশাকটা কেউ দেখুক, অন্যকে সে মানে তার হাবভাবের মাধ্যমে পোশাকটা দেখানোর চেষ্টা করবে। আমি দামি পোশাক পরে আছি, একটু দেখিস না বেটা, এইরকম আর কি তার টেন্ডেন্সি। অর্থাৎ জাঁকজমকপূর্ণ পোশাক পরবে এবং সেটা অন্যকে দেখানোর একটা প্রবণতা। নিজের আভিজাত্য দেখাতে পছন্দ করে, কিন্তু হঠাৎ যখন অসুস্থ হয়ে যায় তখন ভীষণ উদ্বেগ, ভীষণ উত্তেজিত, উগ্র, অস্থির, ধৈর্যহীন হয়ে পড়ে। রোগ যেমন মারাত্মক ভয়ঙ্কর অবস্থা ধারণ করে, তেমনি তার মানসিক অবস্থা ভয়ঙ্কর হয়ে ওঠে। সহ্য ক্ষমতা একেবারেই থাকে না, ভালো কথায়ও রেগে যায়। আক্রান্ত স্থানে যত বেশি প্রদাহ হয় তত বেশি মেজাজ মানে বদমেজাজ হয়ে ওঠে। যখন আক্রান্ত স্থানটায় বেশি কষ্ট হয়, বেশি ব্যথা হয়, তখন এদের মেজাজ আরো আক্রমণাত্মক হয়ে যায়, মনোভাবটা ধ্বংসাত্মক হয়ে যায়। অসুস্থ অবস্থায় এরা তীব্র আলো সহ্য করতে পারে না, সূর্যের তাপ সহ্য করতে পারে না, তীব্র গন্ধ সহ্য করতে পারে না, সামান্য শব্দ সহ্য করতে পারে না, সামান্য ঝাঁকি লাগলেও সহ্য করতে পারে না। আক্রান্ত স্থান এত স্পর্শকাতর হয়ে পড়ে যে কিছুই সহ্য করতে পারে না। সামান্য স্যার কি শোনা যাচ্ছে সিদ্দিক ভাই? একটু 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 লাইনে থাকেন। স্যার আচ্ছা, স্পর্শ করলে এরা ভয়ে লাফিয়ে ওঠে, সামান্য শব্দে খুব বিরক্ত হয়ে ওঠে, আয়না বা চকচকে জিনিসের দিকে এরা তাকাতে পারে না। দীর্ঘদিন যদি অসুখে ভুগতে থাকে তখন তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়। এদের মধ্যে কাউকে পাবেন এরা স্বার্থপর, অহংকারী, ঝগড়াটে, রাগ হওয়ার প্রবণতা। রাগলে এদের মুখ চোখ লাল হয়ে যায়, অসুস্থ হলে যেমন লাল হয়ে যায়, রাগলেও লাল হয়ে যায়। পর্যায়ক্রমে এরা একবার উত্তেজিত হয়, আবার কান্না করে, নিজের উপর অত্যাচার করে, রাগের সময় সান্ত্বনা দিলে মানে না। আবার বেলাডোনার রক্ত যেমন উদ্যোগামী, তেমন এদের মেজাজও খুব উদ্যোগামী বা উগ্র। রাগ এত বেশি যে কখনো কখনো আগুন দিয়ে জিনিসপত্র, বাড়িঘর পুড়িয়ে ফেলার চেষ্টা করে, বাড়িতে আগুন লাগিয়ে দিতে চায় হিপার সাল্পের মতো। এদের উঁচু স্থান থেকে লাফ দিয়ে পড়তে চায়,
চরম উত্তেজিত হয়ে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। শিশুরা রাগের সময় অন্যের গায়ে থুথু দিয়ে পালিয়ে যায়, কাছে থাকা মানুষের চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে কামড়ে দেয়। এই যে কামড়ে দেওয়ার প্রবণতার মধ্যে এটি টপ গ্রেডের একটা ওষুধ, মানে ফার্স্ট গ্রেডের ওষুধ। এই যে অন্যকে কামড়িয়ে দেওয়ার প্রবণতার মধ্যে আর্সেনিক আছে, ব্যারেটা কার্ব, সিনা, লাইসিন, মেডোরিনাম, স্টামোনিয়াম, সালফার ইত্যাদি ইত্যাদি আছে। শিশু বা বড়রা রাগ হলে অন্যকে মারে, দেয়ালে মাথা ঠুকে। কিংবা কিছু কিছু বাচ্চার মা এসে বলবে, রাগ হলে আমার বাচ্চাটা কি যে বদমেজাজ ভাই, দেওয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে দেয়। তারপরে বড় নিজের শরীর খামচে ছিঁড়ে রক্তাক্ত করে ফেলে। যারা একটু বুঝের মানুষ, বড় মানুষ, তারা ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর কেটে রক্তাক্ত করে। এরকম অনেক পেশেন্ট আমি পাই, নিজের শরীরে অসংখ্য দাগ। কিসের দাগ? আমার রাগ হলে নিজের শরীর নিজে ব্লেড দিয়ে কাটি, ছুরি দিয়ে কাটি। তা আমি, তোমার ব্যথা লাগে না? কয়, তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না। এরা রাগ হলে নিজের শরীর কাটবে, রক্তাক্ত করবে, দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিবে, এইরকম আছাড় খেয়ে পড়বে। এই রাগের সময় ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর কাটার প্রবণতা করে আনুমানিক ওষুধের মধ্যে আছে আর্সেনিক, ব্যাসিলিনাম, কার্সিনোসিন, হাইচেমাস, ল্যাকিসিস, মেডোরিনাম, স্টাফিসেগ্রিয়া, স্টামোনিয়াম, টেরেন্টোলা, হিসপেনিয়া, নাম ইত্যাদি ইত্যাদি ওষুধের মধ্যে এরকম ধারালো ওষুধ দিয়ে, অস্ত্র দিয়ে নিজের শরীর কাটার একটা বদ টেন্ডেন্সি পাওয়া যায়। এদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, অনেকদিন আগের কথা এরা মনে রাখতে পারে। কারো আবার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, কি করতে হবে দ্রুত ভুলে যায়। এদের মধ্যে একটা মজার লক্ষণ আছে, এরা চোখ মিটমিট করে। এদের দিকে তাকাবেন, দেখবেন খানিক পর পর চোখ পিট 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 করতেছে। কোনো কিছুর দিকে একভাবে তাকিয়ে থাকতে পারে না, খালি চোখ পিট পিট করে, চোখের পাতা উঠানামা করে। চোখ পিট পিট মানে আমাদের আঞ্চলিক ভাষা, আর আপনাদের সার্বিক ভাষা হচ্ছে চোখের পাতা ঘন ঘন ফেলে আর কি। তো যাই হোক, এরা উদাসীন হয়ে পড়ে, নির্জন স্থানে বসে চিন্তা করতে থাকে। এদের মধ্যে অলসতা দেখা দেয়, দুঃখ হতাশায় ভুগে, এরা ভীতু হয়ে পড়ে, বিশ্রাম করতে ব্যাঘা থাকতে চায়, নিজেকে লুকায়, জিনিসপত্র লুকায়, রোগ বা কথা গোপন করে। তখন তাদের মধ্যে সাইকোটিক টেন্ডেন্সি এসে পড়ে। এই যে রোগের কথা গোপন করে, এটা সাইকোসিস টেন্ডেন্সি। চুরি করার প্রবণতা, এটাও সাইকোসিস। চুরি করার প্রবণতা বেলোডোনার মধ্যে পাবেন। শিশুরা হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে, আবার হঠাৎ কান্না বন্ধ করে দেয়। মানে তার রোগ যেমন হঠাৎ আসে হঠাৎ দেয়, মেজাজও এরকম, হঠাৎ চিৎকার করে কাঁদছে, আবার হঠাৎ ঠান্ডা। রাতে সরি, মনে হয় যেন এদের কিছুই হয়নি, মানে এখনই চিৎকার করে কাঁদছিল, এখনই আবার কান্না থেমে গেছে, একবারে ঠান্ডা, নাই কিচ্ছু নাই। পাশের লোকজন চিন্তা করে, কিরে বাচ্চাটা এতক্ষণ চিৎকার দিয়ে কাঁদছিল, এখন কিচ্ছু নাই, মনে হয় যেন একটা কিছুই হয়নি। শিশু মাকে জড়িয়ে ধরে, আবল তাবল বকে, রাতে ভীতিকর স্বপ্ন দেখে, হঠাৎ চিৎকার করে উঠে কাঁদতে থাকে, আবার আর খাবার গিলে খেয়ে চুপ করে ঘুমিয়ে পড়ে। মানে রাতে হঠাৎ করে চিৎকার করে কাঁদা উঠলো, খাইতে দিবেন, খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বে। এরা অত্যন্ত ভীতু, বিশেষ করে সাপ পোকামাকড় দেখলে ভয় আঁতকে ওঠে। কুকুরে ভীষণ ভয়, অনেকে কুকুরের ডাক শুনলেও ভয়ে ঘরে লুকাতে চায়, কুকুর দেখলে দড়িয়ে পালায়। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হলে রোগীর সামনে পানির গ্লাস আনলে পানি দেখেও ভয় পায়, পানি পান করতে চায় না, কুকুরের মতো ঘেউ ঘেউ করে, কামড়াতে চায়, ইত্যাদি ইত্যাদি। বেলোডোনার পাগল রোগীর একটু হিস্ট্রি আমরা জেনে আসি। বেলোডোনায় কিন্তু হঠাৎ মানুষ পাগল হয়। পাগল হলে এদের মধ্যে একটা ভয় কাজ করে, বা ভয় কিংবা দুঃখ থেকে এদের মানসিক সমস্যা দেখা দেয়, অর্থাৎ পাগল হয়। আর পাগল রোগের তরুণ অবস্থায় মেজাজ হাই হাই প্রচন্ড উগ্র থাকে, কখনো কখনো জোরে চিৎকার করে, অস্বাভাবিকভাবে জোরে হাসে, কখনো চিৎকার করে কাঁদে, ভীষণ পাগলামি করে, নোংরা কথা বলে, অভিশাপ দেয়, বিরক্তিকর শব্দ করতে থাকে, শীষ বাজাতে থাকে, বাজনা বাজাতে থাকে, গান গায়, নাচে, আনন্দ করে, ফুর্তি করে। নাচ গান করার সময় আশেপাশের জিনিসপত্রকে স্পর্শ করতে থাকে, ছোটদের মতো আচরণ করে, অঙ্গভঙ্গি করে কথা বলে, পোশাক খুলে উলঙ্গ হয়ে যায়, উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতে চায়, ইত্যাদি ইত্যাদি। পাগল অবস্থায় বিশ্রী একটা অবস্থা, তাকে বেঁধে রাখতে হয়, দু চারজন মিলে রুখতে পারে না, এত শক্তি তার তখন বেড়ে যায়। অদ্ভুত রকম কাজ কাম করে, নানা রকম উল্টা পাল্টা হাস্যকর কাজ করে, যা নিয়ে মানুষ হাসাহাসি করে। রাগ হলে গালাগালি করে, মারে, কাছে থাকা মানুষের চুল ধরে টানে, থুথু দেয়, দাঁত কাড়মাড় করে, এমন ভয়ঙ্কর ভাবে করে যে মানুষ ভয় পেয়ে যায়। জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে ফেলে, অত্যাচার করে, দেওয়ালে ধাক্কা মারে, এত জোরে দেওয়ালে ধাক্কা মারে মনে হয় তার 3-4 জনের সমান শক্তি। শরীরে এত শক্তি যে 2-4 জন মিলে তাকে ধরে রাখা যায় না, মারাত্মক কিছু করে ফেলে। পাগল অবস্থায়, বিকার অবস্থায় হঠাৎ কিছুক্ষণ অনেক পুরাতন অবাস্তব কথাবার্তা অনর্গল বকতে থাকে, আবার হঠাৎ করে থেমে যায়, একবারে চুপচাপ হয়ে যায়, আবার বক বক করতে শুরু করে, আবার হঠাৎ করে থেমে যায়।
এরকম চলতে থাকে। এদেরকে 3-4 জনে ধরে থামানো রুখা যায় না, কারণ কি জানেন? ওই যে শুরুতে বলেছি, এরা রক্ত প্রধান, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ দেহের অধিকারী, যে কারণে এরা পাগল হয়ে গেলে ব্রেন চলে গেছে কিন্তু গায়ের শক্তি তো যায় নাই। তো যাই হোক, পাগল অবস্থায় এত প্রচন্ড আকার ধারণ করে যে তাহাকে পাহারা দিয়ে রাখতে হয়, বেঁধে রাখতে হয়। কড়া শাসন এবং শক্তি প্রয়োগ না করলে তাকে নিয়ন্ত্রণ করা যায় না। ঠোঁট নাড়ে, দেখে মনে হয় যেন কথা বলবে কিন্তু কিছু বলে না, হিংস্র ভাবে তাকিয়ে থাকে, তাকে বিষ খেয়ে মেরে ফেলবে এরকম ভয়, যে কারণে সে ওষুধ খেতে চায় না। জোর করে ওষুধ খাওয়াতে গেলে প্রচন্ড রেগে যায়। সহানুভূতি দেখাতে গেলে তখন আবার একটু মনটা তার ভালো হয়। হঠাৎ মেজাজ ভীষণ খিটখিটে উগ্র হয়ে যায়, আবার কিছুক্ষণ হঠাৎ শান্ত হয়ে যায়। কিছুক্ষণ রুগীর সামনে থাকলে তার আচরণ টের পেয়ে যাবেন যে এই বাঙালি, এই পাবলিক, এই রুগীটি নিশ্চিত বেলোডোনার রুগী। অর্থাৎ বেলোডোনার পাগল রুগীর তথ্য জিজ্ঞাসা করা লাগে না, আপনি কিছুক্ষণ বসে থাকবেন, তার আচরণই বলে দেবে এটা বেলোডোনার পাগল। অর্থাৎ হঠাৎ খেপে যে উল্টা পাল্টা কাজ কাম, ভাঙচুর, গালাগালি, উগ্রতা, আবার হঠাৎ ঠান্ডা, এমন ভদ্র মানুষ যেন এইরকম ভদ্র মানুষ এই জগতে ছিলই না, এইরকম আর কি। এরা যখন জ্বর হয়, জ্বরে এদের বিকার অবস্থাটা এরকম হয় যে জোরে জোরে ভীষণ প্রলাপ বকতে থাকে, মানে ভুল বকতে থাকে, বিছানা কাপড় ছিটতে থাকে। কাল্পনিক ভয়ের কারণে বিকার অবস্থায় ভয়ে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বাইরে পালিয়ে যেতে চায়, তখন তাকে ধরে আনতে হয়। বিকার অবস্থায় নানা প্রকার কাল্পনিক ভয়ঙ্কর পোকামাকড়, সাপ, জীবজন্তু, ষাঁড়, কুকুর, বাঘ, পুলিশ, ভূত, প্রেত, মূর্তি, মৃত ব্যক্তি ইত্যাদি দেখে চমকে ওঠে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, চিৎকার করে উঠে, ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। মানে ভ্রান্ত ধারণা থেকে এই সব জিনিস, আসলে এগুলো নাই কিন্তু এগুলো সে দেখতে পায়, সেগুলো থেকে সে ভয় পায়, যে কারণে পালিয়ে যেতে চায়। কাছের মানুষদের থেকে দৌড়ে পালাতে চায়, সেভাবে কাছের মানুষেরা তার ক্ষতি করছে। বিকার অবস্থায় পাগলের মতো আচরণ করে, বিছানায় উলট পালট খেতে থাকে, খাওয়ার সময় চামচ, গ্লাস, বাটি যা পায় তা এমন করে কামড়ে ধরে, অনবরতে হাত নাড়াতে থাকে যেন ফাঁকা স্থানে কিছু ধরার চেষ্টা করছে। ভয় থেকে অসুস্থ হয়ে পড়ে। এই ভয় থেকে অসুস্থ হওয়ার মধ্যে আরো পাবেন অ্যাকোনাইট, জেলসমিয়াম, আর্জেনাটিকাম, কস্টিকাম, ইগনেশিয়া, ওপিয়াম ইত্যাদি। মস্তিষ্কে রক্ত সঞ্চয়ের কারণে এরা ভুল দেখে, ভুল বকে, নড়াচড়ায় সকল রোগ লক্ষণ বাড়ে, ফলে সামান্য হাঁটা চলাই তাদের একটা অনীহা কাজ করে, হাঁটতে চায় না, নড়তে চায় না, বিরক্তি বোধ করে, চুপচাপ থাকতে পছন্দ করে। প্রলাপ বকার ক্ষেত্রে ডাক্তার ন্যাসের পছন্দের 3টি বড় ওষুধ আছে, তার মধ্যে বেলাডোনা, স্ট্যামোনিয়াম এবং হায়াসিয়ামাস। বেলাডোনায় ভীষণ প্রলাপ বকে, প্রচন্ড ভয়ানক উত্তেজনা থাকে, বেলাডোনার মুখমণ্ডল ভীষণ লালচে বর্ণ হয়ে যায়, শরীর এবং মুখমণ্ডলে উত্তাপ এবং জ্বালা করে, আলো সহ্য করতে পারে না। স্ট্যামোনিয়ামের প্রচন্ড বিকার বকে, তবে উত্তেজনা প্রচন্ডতা বেলাডোনার তুলনায় কিছুটা কম। অন্ধকারে স্ট্যামোনিয়ামের রোগী বেশি ভয় পায়, আলো ছাড়া থাকতে পারে না, আর বেলাডোনাতে আলো পছন্দ করে না। প্রার্থনা করতে চায়, মনে মনে ফুর্তি থাকে। হায়াসোম্যাস রোগীরা বিড়বিড় করে প্রলাপ বকে, প্রচন্ডতা থাকে না, অচেতন অবস্থায় পড়ে থাকে। প্রলাপ বকার সময় এদের ভদ্রতা থাকে না, কাপড় খুলে উলঙ্গ হতে চায়, মুখমণ্ডল বিবর্ণ এবং ফ্যাকাশে দেখায়। তাহলে 3টি ওষুধের মধ্যে আমরা প্রলাপ বকার ক্ষেত্রে পার্থক্যটা করলাম। এদের মধ্যে কিছু ভ্রান্ত বিশ্বাস কাজ করে। কি কি ভ্রান্ত বিশ্বাস কাজ করে? ভূত, প্রেত, মূর্তি, পোকামাকড়, কুকুর, ভয়ঙ্কর দৃশ্য, বিড়াল, কালো কুকুর, আগুন, মৃত ব্যক্তিকে দেখতে পাই। ভ্রান্ত বিশ্বাস যে আমি এগুলো দেখতে পাচ্ছি, বলে আমি পোকা দেখছি, কুকুর দেখছি, কালো কুকুর দেখছি, বিড়াল দেখছি, আগুন দেখছি, মরা মানুষকে, এইসব বলতে থাকে। এর মধ্যে আরেকটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে, তাকে খুন করা হবে। এদের মধ্যে কিছু ভয়, সেগুলো কোন কোন ক্ষেত্রে, কিসের ভয় আমরা একটু দেখে আসি। কুকুরে ফার্স্ট গ্রেডের ভয়, মৃত্যু একেবারে নিকটে, আমি দ্রুত মরে যাব এরকম ভয়। জীবজন্তুর কাল্পনিক ভয়, কাল্পনিক বস্তুর ভয়, ফাঁসির মঞ্চ, মানে সে ফাঁসির ভয়, বিষ খাইয়ে মেরে ফেলা হবে এরকম ভয়। রাতে ভয়, মরে যাওয়ার ভয়, পানির শব্দে ভয়, পানির ভয়, শব্দে ভয়, তাকে স্পর্শ করলে ভয়, কেউ কাছে আসলেও সে ভয় পায়। তা বেলোডোনার মধ্যে অনেক ধরনের ভয় আমরা দেখতে পাই। এখন আমরা যদি বেলোডোনার সার্বজনীন লক্ষণ দেখি, সারা শরীর ঢেকে রাখতে চাই, মাথায় ঠান্ডা বাতাস সহ্য হয় না, তবে মাথায় অতিরিক্ত রক্ত সঞ্চয় যখন হয় তখন আবার সে মাথায় ঠান্ডা চাই।
ঘাম, প্রচুর ঘাম হয়, শরীর ঢেকে রাখা অংশে ঘাম হয়, রাতে ঘুমের মধ্যে ঘাম হয়। স্নান স্নান করতে এদের ভয় লাগে, স্নান করলে বা ঠান্ডা পানিতে স্নান করলে তার রোগ বেড়ে যায়, এই কারণে স্নান করতে ভয় পায়। বেলোডোনার জিহ্বা যদি দেখেন, দেখবেন লাল টকটকে, একেবারে ফার্স্ট গ্রেডের টকটকে লাল। এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। পিপাসা, মুখ শুকিয়ে থাকে কিন্তু পিপাসা থাকে না, বিশেষত জ্বরে তেমন পানি খায় না। ক্ষুধা, খাবার একবারে অনীহা। পছন্দ, লেবুর শরবত ভীষণ পছন্দ। এটি কিন্তু বেলোডোনার অন্যতম দুর্দান্ত একটি লক্ষণ। লেবুর শরবত সে প্রচুর চায়, আর লেবুও পছন্দ করে, ঠান্ডা পানিও পছন্দ করে, বিয়ার এবং মদ পছন্দ করে। অপছন্দের তালিকায় পাবেন আলো, শব্দ, সূর্যের তাপ এবং তামাকের গন্ধ একদম সইতে পারে না। তার আশেপাশে বিড়ি তামাক খাওয়া যাবে না। ঘুম 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 ভাব, কিন্তু ঘুম হয় না। ঘুমের মধ্যে অস্থিরতা, ভয় পেয়ে ঘুম থেকে চিৎকার করে জেগে ওঠে। কখনো কখনো শিশুরা ঘুমানোর সময় চোখ অর্ধেক বন্ধ করে রাখে, অর্ধেক খোলা রাখে, দেখে মনে হয় যেন জেগে আছে। লাইকোপোডিয়ামের মতন, চোখ অর্ধেক খোলা অর্ধেক বন্ধ। স্বপ্ন, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, উদ্বেগজনক স্বপ্ন দেখে, আগুনের, ঝগড়ার, পানিতে সাঁতার কাটা ইত্যাদি স্বপ্ন দেখে। এখন রোগ বাড়ে কিসে বেলেডোনায়, কখন বাড়ে, কেন বাড়ে, সেগুলো দেখে আসি। নড়াচড়া করলে বাড়ে, সামান্য ঝাঁকি লাগলে বাড়ে, আলোতে বাড়ে, আক্রান্ত স্থান স্পর্শ করলে বাড়ে, বিকাল 3টায় বাড়ে, চুল কাটালে তার সর্দি লেগে যায় কিংবা জ্বর এসে যায়। এটি একটি অদ্ভুত লক্ষণ, দুর্দান্ত লক্ষণ। যে চুল কাটালে বাচ্চার মা এসে বলবে, কি বলবো ভাই, আমার বাচ্চাটা যেদিনই চুল কাটায় এদিনই হয় তার সর্দি লাগে না, জ্বর হয়। যাই হোক, মাথা ঢেকে না রাখলে, গোলমালে বা শব্দে, ঘাম যদি চাপা পড়ে যায়, গ্রীষ্মকালে সূর্যের তাপে আক্রান্ত স্থান যদি ঝুলিয়ে রাখে, মনে করেন যে জায়গায় ব্যথা সেটা ঝুলিয়ে রাখছে, সে তখন তার রোগ বাড়ে। বাতাসে ঝাপটা লাগলে, মাথা ধুলে, ঠান্ডা বাতাসে সামনের দিকে মাথা নিচু করলে, আক্রান্ত পাশে ভর দিয়ে শুইলে, উজ্জ্বল চকচকে বস্তুর দিকে তাকালে, আলোতে, রাতে, আবার টক খেলে, দেখেন টক তার পছন্দ কিন্তু টক খেলে তার রোগ বাড়ে। আবার পানির স্রোতের দিকে তাকিয়ে থাকলেও তার রোগ বাড়ে, এটি একটি অদ্ভুত লক্ষণ। এখন আরাম পায় কিসে কিসে, রোগ কমে কিসে কিসে? যদি শুয়ে থাকে, বিশ্রাম নেয়, দাঁড়িয়ে থাকে, পিছন দিকে একটু বাঁকা হয়ে থাকলে, অন্ধকার ঘরে, উত্তাপে, মাথা ঢেকে রাখলে, গরম ঘরে এবং সোজা হয়ে বসলে তার রোগ লক্ষণগুলো আরাম পায় বা কমে। এখন বেলোডোনা অনেক রোগে কাজ করতে পারে বা করে। অনেকগুলো রোগ নিয়ে আলোচনা করা যাবে না, কারণ আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস শেষ করা উচিত। তা আমরা প্রথমত বেলোডোনার মাথা ব্যথাটা দেখে আসি। মাথা ব্যথায় বেলোডোনা একটি দারুণ ওষুধ, অসাধারণ ওষুধ। ব্রেনে অতিরিক্ত রক্ত সঞ্চয়ের কারণে কিংবা ঠান্ডা বাতাস লেগে কিংবা অতিরিক্ত সূর্যের তাপের মধ্যে চলাফেরা, হাঁটাহাঁটি, কাজকর্ম করার কারণে এমন মাথা ব্যথা হয় মনে হয় যেন হাতুড়ি দিয়ে মাথাটা পিটাচ্ছে, ভীষণ যন্ত্রণা। কপালে এবং ঘাড়ের দুই পাশে ভীষণ দপ 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 করে, এই যে দুই কানের উপরে ডান দিকে এবং বাম দিকে, কপালের ডান বাম পাশে এত ভীষণ দপ দপ করে, আর বিশেষ করে ঘাড়ের দুই পাশে খুব দপ দপ করে, খুব ব্যথা করে। চোখ মুখ অত্যন্ত লাল হয়ে যায়, গরম হয়ে যায়। তীব্র ব্যথায় মনে হয় যেন চোখের তারা ছিটকে পড়বে, চোখ থেকে চোখের মনি বেরিয়ে পড়বে, এরকম ব্যথা। কিন্তু কন্টিনিউ করবে না, হঠাৎ আসবে তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট, মরে গেলাম, বাঁচবো না, ও কি কষ্ট, কি আবার কিছুক্ষণ পরে হঠাৎ করে ব্যথা চলে গেল, তখন একেবারেই সুস্থ। বলবে ব্যথা যখন চলে যায়, ডাক্তারবাবু মনে হয় যে আমার এই 1 সেকেন্ড আগে আমি অসুস্থ ছিলাম, এত তীব্র এটা মনেই হয় না। আবার যখন আসে মনে হয় আমি শেষ। আবার হঠাৎ করে যখন ব্যথাটা চলে যায়, আমি মনে হয় যে আমার রোগ ছিলই না। অর্থাৎ তার রোগটা হঠাৎ আসা হঠাৎ যাওয়া, এই আসা যাওয়া করতে থাকবে। মাসিকের পূর্বে তীব্র মাথা ব্যথা হয়। মাথা সামান্য নড়াচড়া করলে, ঝাঁকি লাগলে, সামান্য শব্দতে, আলোতে স্পষ্ট করলে বৃদ্ধি হয় এবং শুয়ে থাকলেও বৃদ্ধি হয়। মাথা ঠান্ডা সহ্য হয় না। মাথা সামনের দিকে নিচু করলে অতিরিক্ত রক্ত সঞ্চয় হয়, ফলে ব্যথা সাংঘাতিক বাড়ে। নড়াচড়ায় কষ্ট বা রোগ লক্ষণ বাড়ে। ফলে উঁচু বালিশে মাথা দিয়ে চুপচাপ যদি শুয়ে থাকতে সে পারে তাহলে একটু ভালো লাগে, এবং উঁচু বালিশে মাথা দিয়ে চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে। মাথা ঢেকে রাখলে, উঁচু বালিশে মাথা রেখে পিছন দিকে হেলান দিয়ে যদি আধা শোয়া অবস্থায়, মানে বসে ওই অলে হিলান দিয়ে বা খাটে হিলান দিয়ে আধা শোয়া অবস্থায়, মানে বসা অবস্থায় পিছনে বালিশটা দিয়ে যে বসে, অথবা অন্ধকারে থাকে, অথবা মাসিক অবস্থায়, তখন একটু উপশম বোধ করে। আর সামান্য স্পর্শে ব্যথা বাড়ে, কিন্তু ডাক্তার এলেন বলছেন খুব জোরে মাথায় চাপ দিয়ে ধরলে বা মাথা টাইট করে যদি বেঁধে রাখা যায় তাতেও কমে।
মেনিনজাইটিসের ব্যথায়ও এটি একটি দারুণ ওষুধ। এখন আমরা যদি গ্লোনায়নের সাথে তুলনা করি, গ্লোনায়নের ব্যথা হলো মাথায় অতিরিক্ত রক্ত সঞ্চয় এবং অতিরিক্ত সূর্যের তাপে মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা হয়, মাথার মধ্যে দপদপ করে বেলেডোনার মতো, চোখ মুখ উত্তপ্ত লাল হয়ে যায় বেলেডোনার মতো, সামান্য ঝাঁকি লাগলে ব্যথা বাড়ে, মাথায় তাপ সহ্য হয় না, তবে মাথায় ঠান্ডা প্রয়োগে উপশম হয়। চুল কাটালে অসুস্থ হয় আর কোন কোন ওষুধ? গ্লোনাইন, গ্লোনিয়ন বা কেলিয়ায়ড, লিডাম্পাল, ফসফরাস। কেউ গ্লোনাইন বলে, কেউ গ্লোনয়েন বলে, যা বলবেন। গ্লোনিয়ন বলে, যার যা মন লাগে এটা বললেই হয়। আর চুল কাটালে রোগ বাড়ে আরো অনেক কিছু ওষুধ আছে। মানে চুল কাটালে অসুস্থ হয় গ্লোনয়েন, কেলিয়ায়ড, লিডাম্পাল, ফসফরাস। আর চুল কাটালে রোগ বাড়ে ক্যামোমিলা, সিনা, গ্লোনয়েন, ফসফরাস, সিপিআই, অ্যাকোনাইট, ক্যালকেরিয়াফস, ক্যালিয়ায়ড, লিডাম্পাল, পালসিটেল ইত্যাদি। তাহলে অসুস্থ হওয়া এবং রোগ বাড়া দুটো দুই জিনিস। অসুস্থ আছে এই অবস্থায় চুল কাটালে রোগ বাড়ে, এই ওষুধগুলো। আর সুস্থ মানুষ চুল কাটাইছে, অসুস্থ হয়ে পড়েছে, তখন ওপরের ওষুধগুলো। এখন আমরা আসি চোখ উঠার, এটি একটি দুর্দান্ত ওষুধ। চোখ উঠে চোখ লাল টকটকে হয়ে যায়, চোখ কচকচ করে, খুব ব্যথা করে, তাকাতে পারে না আলোর দিকে, চোখ দিয়ে জল ধরে, চোখ গরম হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটি খুব ভালো একটা ওষুধ। মনে হয় যেন চোখে বালু পড়েছে বা সোজ খোঁচাচ্ছে, এরকম ব্যথা করে। আর একটা জায়গায় খুব বড় ওষুধ, সেটি নাক দিয়ে হঠাৎ হঠাৎ ব্লিডিং হয়। নাক দিয়ে হঠাৎ হঠাৎ ব্লিডিং হয়, অনেক সময় কিন্তু রুগীর গার্জেন আসে, রুগী নিয়ে আসে না, তখন কেস টেকিং করার ওইরকম সুযোগ থাকে না। এরকম ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ যতটুকু টেস্টিং করা যায়। যদি একান্ত এই রুগীর তথ্য দিতে না পারে, কিন্তু ওষুধ জরুরি দরকার, রুগী দূরে আছে, হঠাৎ ব্লাড যাচ্ছে এবং ব্লাডটা লাল টকটকে, এতটুকু যদি বলতে পারে, আবার হঠাৎ বন্ধ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বেলোডোনা কিন্তু দারুণ একটা ওষুধ। তো যাই হোক, সর্দি কাশির ওইটি বড় ওষুধ। তা আমি সর্দিটা বলবো না, কাশিটা একটু বলবো। হঠাৎ ভয়ঙ্কর ভাবে কষ্টদায়ক শুষ্ক কাশি হয়। এই কাশির পিছনে কারণ হলো ঠান্ডা বাতাস লেগেছে, অথবা চুল কাটানোর ফলে, অথবা মাথাটা ভিজেছে যে কারণে কাশি, বা শরীর ভিজেছে, গলা শুংশুং করে, কিছুক্ষণ পর পর হঠাৎ কাশি হয়, আবার কাশি বন্ধ হয়ে যায়। কাশিতে ঘং ঘং শব্দ হয়, জাস্ট কুকুরের আওয়াজের মতন। গলায় চেঁচে ফেলার মতো ব্যথা হয়, কথা বলতে গেলে শিশুরা, কান্না করলে কাশি শুরু হয়। কাশির সময় মাথা, গলা, বুক প্রচন্ড ব্যথা করে। ভয়ে, ব্যথার ভয়ে বুকে হাত দিয়ে কাশে, বুক চেপে ধরে, কাশতে কাশতে মুখ লাল হয়ে যায়। বেলেডোনার যে কোনো রোগের সাথে চোখ মুখ লাল হয়ে যাওয়া, কথাটা আপনারা মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এর যে কোনো রোগে ওই যে হঠাৎ আসবে হঠাৎ যাবে, এই কথাটা, কাশি হঠাৎ শুরু হয় হঠাৎ ঠিক হয়ে যায়, আবার হঠাৎ শুরু হয় হঠাৎ ঠিক হয়ে যায়, কন্টিনিউ করে না। এখন টনসিল বা মামস বা গ্ল্যান্ড ফোলার জন্য এটি একটি দারুণ ওষুধ। ঠান্ডা বাতাস লেগে যদি হঠাৎ কারো ডান দিকে টনসিল ফুলে যায়, মামস হয়, ঘাড়ের গ্ল্যান্ড ফুলে যায়, এবং এটা ফুলে লাল টকটকে হয়ে যায়, জ্বালা করে, দপদপ করে, চকচক করে, চোখ মুখ লাল হয়ে যায়, মনে হয় যেন গলার ভিতরটা সংকুচিত হয়ে গেছে, গিলতে কষ্ট হয়, তরল জিনিস চুমুক দিয়ে খায়, ঢক ঢক করে খেতে পারে না, খাবার গিলার সময় বা পানি পান করার সময় ভীষণ কষ্ট হয়, ফলে প্রতিবার খাওয়ার সময় অবশ্যই তাকে এক ঢোক করে পানি পান করতে হয়, মানে ঢক ঢক করে খেতে পারে না, জিহ্বা টকটকে লাল হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। এখন অ্যাপেন্ডিক্সের জন্য কিন্তু এটি একটি বড় ওষুধ। অ্যাপেন্ডিক্সের ব্যথা কিংবা কারো যদি হার্নিয়া হয়, সেই ক্ষেত্রে এটি একটি দারুণ ওষুধ। ওই যে শর্ত একটাই, ব্যথা হঠাৎ আসবে হঠাৎ যাবে, যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ খুব কষ্ট হবে, সেই সাথে চোখ মুখ লাল। এটি মূত্রপাথড়ী রোগেও কিন্তু দারুণ। যদি কারো মূত্রথলিতে, মূত্রনালীতে তীব্র যন্ত্রণা হয়, মূত্রপাথড়ীর ব্যথা হঠাৎ বাড়ে হঠাৎ কমে, সামান্য নড়াচড়া ঝাঁকিতে খুবই ব্যথা লাগে, তাহলে সেই ক্ষেত্রে বেলেডোনা একটি দারুণ ওষুধ। বেলেডোনা প্রয়োগ করে যদি ব্যথা চলে যায়, তখন পরবর্তীতে লক্ষণ সাদৃশ্যে অন্য কোনো একটা গভীর ক্রিয়াশীল ওষুধ দিতে হয়, যাতে করে রোগী স্থায়ীভাবে ভালো থাকে। এই যে একদিকের অন্ডকোষ ফুলে যায়, খুব ব্যথা করে, বিশেষ করে ডান দিকের অন্ডকোষ খুব ফুলে যায়, লাল গরম হয়ে থাকে, ব্যথাটা হঠাৎ আসা যাওয়া করে এবং স্পর্শ করা যায় না, সেই ক্ষেত্রে এটি দারুণ একটা ওষুধ। মেয়েদের মাসিক স্রাবের এটা একটা দারুণ ওষুধ। যখন প্রচুর পরিমাণে লাল টকটকে ব্লাড যায়,
এবং ব্লাড খুব গরম হয়ে যায়, বলবে যে ডাক্তারবাবু ব্লাডটা মনে হয় যেন গরম হয়ে নামছে, মাঝে মাঝে হঠাৎ যাচ্ছে হঠাৎ ভালো হয়ে যাচ্ছে, এবং যখন যায় তখন চাপ চাপ ব্লাড যায়, লাল টকটকে রঙের। সেই ক্ষেত্রে এটি দারুণ ওষুধ। আমার জীবনে একটা ওষুধ ব্যবহার করে আমি জীবনে কত শত বললে ভুল হবে, মানে কয় হাজার পেশেন্টের মানে সাকসেস রেজাল্ট দেখিয়েছে আল্লাহ, আমি আমার মনে নাই। সেবাইনা একটা দারুণ ওষুধ, যাদের প্রচুর পরিমাণে লাল টকটকে ব্লাড যায়, ডাক্তার, কবিরাজ, হসপিটাল, এলোপ্যাথি, কবিরাজ সব যখন ফেল করে, শুধু যদি রোগী বলতে পারে যে তার কোমর থেকে পাছা, মানে পিছনের মাংস এবং কোমর এই জায়গাটায় ভীষণ ভীষণ ব্যথা, সেই সাথে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এবং এটি মাঝে মাঝে চাপ চাপ হয়, কখনো তরল হয়, তাহলে কোমর এবং পাছায় ব্যথা, লাল টকটকে রক্ত, এবং কখনো কখনো চাপ চাপ হয়, তাহলে সেবাইনা 3x আমি আমার জীবনে কখনো কোন রুগীতে, একটা রুগীতে বোধহয়, আমি এই কয়েক হাজার রুগীর মধ্যে একটা রুগীতে আমার ঠিক মনে নাই, বোধহয় ঝামেলা করছিল, অসাধারণ কাজ করে সেবাইনা 3x। এই ক্ষেত্রে একটা অসাধারণ ওষুধ, পাওয়ারটাও মনে রাখেন 3x। তবে আপনি অন্য যে কোনো পাওয়ার ব্যবহার করলেও, আমি 0, 1, 2, 3, 4 ব্যবহার করে দেখেছি, আমি 30-200 ব্যবহার করে দেখেছি, রেজাল্ট পাই, তবে 3x কিন্তু দুর্দান্ত কাজ করে। এখন সন্তান ডেলিভারির ব্যথা, গর্ভ নষ্টের উপক্রম, এগুলো দারুণ আছে আলোচনা। তারপর গর্ভ অবস্থায় খিচুনি, যেটাকে আমরা বলি একলামসিয়া, সেই ক্ষেত্রে এটা দারুণ একটা কাজ আছে, কিন্তু আমি সেটা নিয়ে আলোচনায় যাব না। আমি একটু জ্বর নিয়ে আলোচনা করব। বেলোডোনার জ্বর, ওই যে বলেছি ঠান্ডা বা ঝাপটা বাতাস লেগে, বা গ্রীষ্মকালে সূর্যের তাপের মধ্যে হাঁটা চলা কাজ করার কারণে জ্বর হয়ে গেছে, অথবা চুল কাটার ফলে জ্বর হয়ে গেছে। জ্বর হঠাৎ আসছে হঠাৎ যাচ্ছে, মাথার দুই পাশে খুব দপদপ করে ব্যথা করছে, কিছুক্ষণ পর পর প্রচন্ড ভাবে আসছে, আবার চলে যাচ্ছে, জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে না। এইরকম ক্ষেত্রে চোখ মুখ যদি খুব লাল হয়ে থাকে, শরীরটা যদি ঢেকে রাখতে চায়, চুপচাপ থাকতে চায়, নড়াচড়া করতে চায় না, তাহলে বেলোডোনা কিন্তু দারুণ। যদি জ্বর, সাধারণত 3টের দিকে জ্বরটা বেশি আসে বা বাড়ে, আর এই জ্বর অবস্থায় তার লেবুর রস কিংবা লেবুর রস মিশ্রিত চিনির শরবত খাওয়ার খুব আকাঙ্ক্ষা থাকে। এখন বেলোডোনার কিছু অদ্ভুত এবং বিরল লক্ষণ বলবো। এর মুখমণ্ডল এবং কণ্ঠনালী খুব শুকিয়ে থাকে, তবু পানি খেতে চায় না, পালসিটিলের মতো। এটি অদ্ভুত লক্ষণ যে মুখ শুকিয়ে আছে প্রচন্ড, কিন্তু পানি খাচ্ছে না। এরা যদি দ্রুত হাঁটে বা সিঁড়ি বেয়ে উপর দিকে ওঠে, তাহলে এদের মাথায় ঝাঁকি দেয়। পর্যায়ক্রমে যন্ত্রণায় কাতর হয়ে আবার পরক্ষণে গান করে। এই ব্যথার ঠেলায় আবার একটু পরেই ব্যথা নাই, তখন গান করছে। শ্বাস প্রশ্বাস আটকে রাখলে পেটের সমস্যা কমে যায়। চুল কাটার পরে পাতলা পায়খানা হয়, চুল কাটানোর পরে সর্দি লেগে যায়, চুল কাটানোর পরে জ্বর আসে। আমি একটু করে বলি, চুল কাটানোর পরে পাতলা পায়খানা, এটি বলছেন ডাক্তার কেন। চুল কাটানোর পরে সর্দি লেগে যায়, বলছেন ডাক্তার ফাটক। চুল কাটানোর পরে জ্বর আসে, বলছেন ডাক্তার দুবে। চুল কাটানোর পরে মাথা ব্যথা, শব্দ শুনলে ব্যথা বাড়ে। এদের ধরেন পেট ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, যাই হোক, শব্দ শুনলে ব্যথা বাড়ে, এটি একটি অদ্ভুত লক্ষণ। আর কাল্পনিক গন্ধ তার নাকে আসে, এটি বলছেন ডাক্তার বোগার। সে কাল্পনিক গন্ধ পায়, অথচ আশেপাশে সবাই বলছে এখানে তো কোনো গন্ধ নাই। কাল্পনিক ফাঁসির কাষ্ঠ দেখে ভয় পায়, কল্পনায় সে ফাঁসির কাষ্ঠ দেখে এবং ভয় পায়। এদের ভ্রান্ত বিশ্বাস সে মৃত ব্যক্তির সাথে কথা বলছে, তার ভ্রান্ত বিশ্বাস বিছানার নিচে কেউ আছে এবং বিছানায় টোকা দিচ্ছে, তার ভ্রান্ত বিশ্বাস বিছানায় মুখোশ পরা কাউকে সে হাসতে দেখছে। চোখ বন্ধ করলে নানা রকম অস্বাভাবিক দৃশ্য দেখে, কিন্তু চোখ খুললে আর কিছুই দেখে না। ভ্রান্ত বিশ্বাস চোখ বন্ধ করলে কতগুলো মুখমণ্ডল বা মানুষ দেখতে পায়। ভ্রান্ত বিশ্বাস তার বিছানাটা ডুবে যাচ্ছে। ভ্রান্ত বিশ্বাস মরা মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। ভ্রান্ত বিশ্বাস লম্বা ভাবে কোনো জিনিসের অর্ধেকটা দেখেছে। আর ভ্রান্ত বিশ্বাস কোনো বস্তু মাপের তুলনায় অনেক বেশি লম্বা দেখতে পাইছে। তার ভ্রান্ত বিশ্বাস শত্রু তার পিছন ধাওয়া করছে। তার ভ্রান্ত বিশ্বাস তার মাথা দুটা হয়ে গেছে। তার ভ্রান্ত বিশ্বাস তার মাথাটা তার নয়, এটা যেন অন্য কারো মাথা।
তার একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে, খুব শীঘ্রই সে মারা যাবে। এখন বেলোডোনা সম্পর্কে পৃথিবীর মনীষীরা কে কি বলছেন একটু দেখে আসি। ডাক্তার ফ্যারিংটন বলেন যে যে সকল শিশুর মাথা বড়, শরীর ছোট এবং যে কোনো বিষয় সহজে বুঝতে পারে বা শিখতে পারে, এরকম মানুষের জন্য বেলেডোনা শ্রেষ্ঠ 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 ওষুধ। আবার ডাক্তার ফ্যারিংটন বলেন যে সকল শিশুদের মাথা বড়, শরীর ছোট, যে কোনো বিষয় সহজে বুঝতে এবং শিখতে পারে, এদের জন্য বেলেডোনা যে কোনো রোগের শ্রেষ্ঠ ওষুধ। বেলেডোনা প্রয়োগের পরে এর ক্রিয়া খুব দ্রুত হয়। অনেক সময় রোগীরা বলে বিছানায় শুয়ে ওষুধ খেলাম, বিছানা থেকে নামতে পারিনি, আমার রোগ সেরে গেছে। তাহলে কত দ্রুত কাজ করে! বিছানায় শুয়ে ওষুধটা খেয়েছে, খাওয়ার পরে বিছানা থেকে নামতে পারেনি, তার রোগ সেরে গেছে। এটি বলছেন ডাক্তার কেন্ট। দুর্বল ব্যক্তিদের সর্দি লাগলে তাদের রোগাক্রান্ত দুর্বল যন্ত্রে কষ্ট হয়, যথা হার্ট, লিভার, কিডনি ইত্যাদিতে। খিচুনি রোগে 2-3 বার বেলেডোনা দিয়ে উপশম হওয়ার পর আবার যদি ফিরে আসে, তাহলে বেলেডোনা আর কাজ করবে না, তখন আপনাকে ক্যালকেরিয়া কার্ভ দিতে হবে। তবে সব সময় ক্যালকেরিয়া কার্ভে কাজ হবে না, সব সময় ক্যালকেরিয়া কার্ভ হবে না, কখনো কখনো আপনাকে অন্য কিছু ভাবতে হবে। এটা বলছেন ডাক্তার কেন্ট। বেলেডোনায় রোগ লক্ষণ একবার আরোগ্য হলে সাধারণত আর ফিরে আসে না, কিন্তু যদি ফিরে আসে তাহলে বুঝবেন সেটি আর বেলেডোনায় সারবে না, তখন বেলেডোনার অনুপূরক ওষুধ হিসাবে ক্যালকেরিয়া কার্ভ বা অন্য কিছু প্রয়োজন হবে। ফলে একবার বেলেডোনা আরাম হয়েছে, আবার দেখা দিয়েছে, এরকম 2-1 বার হয়ে গেছে, আপনি এখন বারবার চেষ্টা করবেন না বেলেডোনা দিয়ে, আর লাভ হবে না। বেলেডোনার সাংঘাতিক রোগ লক্ষণ, বেলেডোনা প্রয়োগে দ্রুত আরোগ্য হয় না, দ্রুত আরোগ্য হয় না হলে সাধারণত রোগী মারা যায়। খেয়াল রাখবেন, বেলেডোনায় সাংঘাতিক রোগ লক্ষণ, বেলেডোনা প্রয়োগে দ্রুত আরোগ্য হয়, যদি না হয় তাহলে সাধারণত সেই রোগী মারা যায়। অসুস্থ অবস্থায় মুখমণ্ডল দেখলে সহজে চেনা যায় সে বেলেডোনার মানুষ। চোখ মুখমণ্ডল লাল হয়ে থাকে, মনে হয় যেন চোখ পেটে রক্ত পড়ছে, দেখে মনে হবে শরীরের সমস্ত রক্ত যেন তার চোখে চলে এসছে এবং মুখমণ্ডল মাথায় উঠে গেছে। অসুস্থ অবস্থায় বেলেডোনার মেজাজ, মাথা, মুখমণ্ডল, শরীর, আক্রান্ত স্থান এবং ঘাম, রক্ত সহ শরীর থেকে নিঃসৃত যে কোনো স্রাব একেবারে গরম হয়ে থাকে, কিন্তু তার হাত পা এবং চোখ, মুখমণ্ডল এবং আক্রান্ত স্থান খুব লাল হয়ে থাকে। তার হাত পা ঠান্ডা থাকে এবং চোখ, মুখমণ্ডল, আক্রান্ত স্থান লাল হয়ে থাকে। বেলেডোনার রোগ অল্প সময় পর পর আসা যাওয়া করে, একটানা স্থায়ী হয় না। যতক্ষণ রোগ থাকে প্রচন্ড আকার ধারণ করে ও মারাত্মক কষ্ট দেয়। বেলেডোনার মানুষেরা জাঁকজমকপূর্ণ পোশাক পরে এবং এমন হাবভাব করে মানুষ যেন তাকে দেখে, সে চায় মানুষ তার পোশাক দেখুক, তাকে দেখুক, এবং পোশাকের জাঁকজমক এবং তার হাবভাব দেখে বোঝা যায় সে বেলেডোনা। বেলেডোনা সকল ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়, কিন্তু দাঁত ব্যথাটা কিন্তু ধীরে ধীরে বাড়ে এবং ধীরে ধীরে কমে। একটা জায়গায় কিন্তু আমরা যেন মনে রাখি, তার সব লক্ষণ হঠাৎ আসে, হঠাৎ যায় দ্রুত গতিতে, কিন্তু শুধুমাত্র দাঁত ব্যথা ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে যায়। এটি বেলেডোনার একটি ব্যতিক্রম বৈশিষ্ট্য, উল্টা বৈশিষ্ট্য। টাইফয়েড জ্বরে বেলেডোনার মতো প্রলাপ বকা রোগীদের জন্য হায়োসিয়ামাস প্রয়োগের প্রয়োজন হয়, এটি বলছেন ডাক্তার কেন্ট। রক্তনালীর সংকোচন, গলনালীর সংকোচন, জরায়ুর মুখের সংকোচন, মূত্রনালীর সংকোচন বেলেডোনার উল্লেখযোগ্য ক্ষেত্র। সতর্কতা কি বেলেডোনার ক্ষেত্রে? সতর্কতা কি? সতর্কতা হচ্ছে ব্রেনে রক্ত সঞ্চয়ের কারণে অসুস্থ অবস্থায় নিচু বালিশে মাথা রেখে শুয়ে থাকলে তার রোগ বেড়ে যাবে, কিন্তু উঁচু বালিশে মাথা রেখে শুয়ে থাকলে সে উপশম বোধ করে। সুতরাং রোগের বৃদ্ধি অবস্থায় বেলেডোনার রোগীকে উঁচু বালিশে মাথা রেখে শোয়া উচিত। খেয়াল রাখতে হবে শক্তি, অর্থাৎ বেলেডোনা রোগীর উঁচা বালিশটাই ওকে আরাম দেয়, এটা মাথায় রাখতে হবে। বেলেডোনা রোগী যখন দেখবেন বালিশ বাড়ি দরকার হলে ডাক্তার সাহেব একটা বাড়িতে বাইন্ধে নিয়ে যাবেন। শক্তি এবং মাত্রা, সাধারণত প্রথমে 30-200 শক্তি প্রয়োগ করা ভালো, কিংবা 0, 1, 2, 3 এগুলো প্রয়োগ করা ভালো। প্রদাহ ও খিচুনিতে নিম্ন শক্তি প্রয়োগ করা উত্তম। খেয়াল রাখবেন, যে জায়গায় জ্বালা, প্রদাহ এবং খিচুনির রোগী সেখানে নিম্ন শক্তি ভালো। এর নিম্ন শক্তি আমরা কত ভাবে বুঝবো? 30টাই নিম্ন শক্তি ধরেন। এখনকার কালের ফেরে এসে আপনি 200 শক্তিকেও নিম্ন শক্তি ধরতে পারেন, যদিও 200 শক্তিকে উচ্চ শক্তি ধরা হয়। রোগের তরুণ এবং তীব্র অবস্থায় ঘন ঘন প্রয়োগ করতে হয়, কারণ এর ক্রিয়াকাল বেশিক্ষণ থাকে না, আর ঘন ঘন প্রয়োগ করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। মানসিক লক্ষণ এবং প্রধান লক্ষণ মিললে উচ্চ শক্তি খুব ভালো কাজ দেয়।
পুরাতন রোগে উচ্চ শক্তি বেশ কার্যকরী। এখন আসি, বেলেডোনার যদি বিষক্রিয়া হয়, রিয়াকশন হয়, কি দিয়ে সারাবো? যে সকল নারীদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা একেবারেই কম, তাদের বেশি মাত্রায় ল্যাকেসিস সেবনের কারণে যদি দীর্ঘস্থায়ী খকখকে কাশি দেখা দেয়, মানে কোনো নারী যাদের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কম, এদেরকে কেউ ভুল করে ল্যাকেসিস বেশি খাইয়ে দিয়েছে, যার কারণে তার এক ধরনের কুফল দেখা দিয়েছে, দীর্ঘস্থায়ী খকখকে কাশি। সেই ক্ষেত্রে বেলেডোনা প্রয়োগ করলে ল্যাকেসিসের কুফল দূর হয়ে তার খকখকে কাশি ভালো হয়ে যাবে। আর বেলেডোনার অপব্যবহারে, যদি আপনি বেলেডোনা অতিরিক্ত ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন, ভুল প্রয়োগ করেছেন, সেই কারণে যদি কোনো কুফল দেখা দেয়, তাহলে সারাবিন কি দিয়ে, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ক্যারব দিলে বেলেডোনার কুফল দূর হবে। এখন বেলেডোনার অনুপূরক কি? বেলেডোনা দিয়ে কিছু কাজ পেয়েছি, বাকিটা কাজ শেষ হচ্ছে না, সমাধান হচ্ছে না, বাকিটুকু সমাধান করবো কি দিয়ে? নিঃসন্দেহে ক্যালকেরিয়া ক্যারব দিয়ে। রোগের তরুণ অবস্থায় বেলেডোনা প্রয়োগের পর কিছুটা উপশম হয়, বাকিটা যদি উপশম না হয়, ক্যালকেরিয়া ক্যারব প্রয়োগ করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়। এই ক্ষেত্রে আমাদের একটু সতর্কবার্তা আরেকখান আছে, সেটা হলো ডাক্তার হেরিং বলেন যে টাইফয়েড জ্বরে শরীরে বেলেডোনার মতো কিছুটা উত্তাপ ও প্রলাপ বকা দেখে যদি বেলেডোনা দাও, তাহলে প্রলাপ বকা বন্ধ হবে, কিন্তু জ্বরের অন্যান্য লক্ষণ বৃদ্ধি পাবে এবং রোগী বেশি দিন জ্বরে ভুগবে। তাহলে টাইফয়েড জ্বরে বেলেডোনার মতো কিছুটা উত্তাপ এবং প্রলাপ বকা দেখে বেলেডোনা দেয়া যাবে না, বুঝতে হবে। প্রলাপ হয়তো বন্ধ হবে, কিন্তু জ্বর বেশি দিন লাস্টিং করবে, জ্বর সারতে চাইবে না। ডাক্তার কেন্ট বলে টাইফয়েড জ্বরে বেলেডোনা প্রয়োগ করলে ক্ষতি করবে, সুতরাং তিনি টাইফয়েড জ্বরে এটি প্রয়োগ করতে নিষেধ করেছেন। তাহলে দুজন পণ্ডিতের বক্তব্য একই রকম প্রায়। চিকিৎসাকালীন ভিনিগার খাওয়া বন্ধ করতে হবে, কারণ ভিনিগার খেলে বেলেডোনার কাজ বাধাপ্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে একজন বড় মনীষীর একটা রোগী চিত্র আছে। ডাক্তার রাধারমন বিশ্বাস একবার একটা পেশেন্ট দেখছেন, পেশেন্ট ব্যবসা করে, তো তাকে বেলেডোনা সাজেস্ট করেছে, বেলেডোনা খাওয়াচ্ছে, কিন্তু রেজাল্ট হচ্ছে না, ডাক্তার সাহেব কাজ হচ্ছে না। তখন উনি রুগীকে আবার নিয়ে বসলেন, কি করেন? ব্যবসা করি। কোথায়? শহরে। খান কোথায়? কয় আমি দুপুরে খাবার হোটেলে খাই। কি কি খান? কয় আমার রেগুলার ভিনিগার খাওয়া লাগে খাবারের সাথে। তখন উনি বলছেন যে ভিনিগারের কারণে কাজ হচ্ছে না। বললো কাল থেকে আপনি হোটেলে খাওয়া বন্ধ, ভিনিগার খাওয়া বন্ধ। বেশ কয়েকদিনের মধ্যে রুগী সুস্থ হয়ে গেছে। তো এরকম অনেক সময় হয় কি, খাওয়া দাওয়া কিন্তু ওষুধের সঠিক নির্বাচন হলেও কিন্তু অনেক সময় খাওয়া দাওয়ার কারণে কাজ হয় না। তো বেলেডোনার আরেকটা মজার তথ্য আমি বলবো, আমি একবার একটা পাগল রুগী পেয়েছিলাম, তাকে 2-3 জন মিলে ধরে নিয়ে বেড়াতে হতো, আর শিকল দিয়ে বেঁধে রাখতে হতো, 2-4 জন মিলে ধরে থামতে পারতো না, সিরিয়াস অবস্থা। তো ওর বাবা আমার পাশের একটা ডেকোরেটরে কাজ করতো, আমার চেম্বারের পাশে একটা ডেকোরেটর ছিল। তো একদিন 3-4 জন মিলে ওকে ধরে নিয়ে এসছে, তো সাংঘাতিক হিংস্র অবস্থা। তো বললো ওকে বাইধে রাখতে হয়, তার কাছে কেউ গেলে মায়েরা ফাটিয়ে ফুটিয়ে ফেলে দেয়, কিন্তু খাওয়াইতে গেলে, ওষুধ দিতে গেলে তো তার কাছে যাওয়াই লাগে। তো আমরা আতঙ্কিত থাকি, 3-4 জন একসাথে হয়ে যায়, তারে ধৈর্য তারপরে ওষুধ খাওয়ায় বা খাবার দিই। বেলেডোনা অনলি একটা শক্তি দিয়ে, আমি তাকে বলছি কয়েকদিন পরে দেখা করবো, আর দেখাই করেনি। কয়েক মাস পরে আর বাবাকে বলছি যে আপনার ছেলেকে আর নিয়ে এলেন না, কারণ কি? এত অ্যালোপ্যাথি এটা ওটা সব করলেন, ছাড়লো না, একবার ডোজ দিলাম আর আইলেন না, আর ওষুধ টষুধ। কয় আর আসবো কে, আমার ছেলে তো ভালো হয়ে গেছে। তা আমি বললাম যে ওই এক ডোজে। কয় হ্যাঁ। আমি আর সমস্যা হয়নি? কয় না, আমার ছেলে এখন দিব্যি ভালো, সে ওই এক ডোজে ভালো হয়ে গেছে। তাই দেখেন, হয়তো আবার কোনো সময় দেখা দিতে পারে, আর একটু ওপরে যাওয়া দরকার ছিল, তার ক্রনিক মেডিসিন দরকার ছিল। এখন পর্যন্ত ভালো আছে, প্রায় বোধহয় আমি যে ওই ঘর থেকে এই ঘরে এসেছি, আমার চেম্বার চেঞ্জ করছি 3 বছর বোধহয় হয়ে যাচ্ছে, এই 3 বছর ধরেই সে ভালো আছে। তো এরকম উগ্র পাগল, বুঝছেন? বেলেডোনা এত দ্রুত ভালো হয়, ম্যাজিকের মতো, আপনি কল্পনা করতে পারবেন না। মানে দিনে দিনে রেজাল্ট এসে পড়ে, আজকে খাওয়াচ্ছেন দেখুন কালকে রেজাল্ট এসে গেছে, এরকম। তো যাই হোক, চিকিৎসা হ্যাঁ, বেলেডোনার সাথে ডালকামারার কিন্তু শত্রু সম্পর্ক, ফলে বেলেডোনার আগে বা পরে ডালকামারা প্রয়োগ করা ঠিক হবে না। বেলেডোনা বেশি মাত্রায় সেবন করলে অনেকের মাথা ব্যথা হয় কিংবা বিষক্রিয়া হয়। সেই বিষক্রিয়া যদি দূর করতে চান, তাহলে ওপিয়াম দিলে বেলেডোনা সেই বিষক্রিয়া দূর হবে। তাহলে বেলেডোনাকে আমরা যদি আরেকবার একটু ঝালিয়ে নিতে চাই যে কি কি লক্ষণে আমরা বেলেডোনা পেলাম। বেলেডোনার মূল লক্ষণটি কি? বেসিক, একেবারে গুরুত্বপূর্ণ লক্ষণ, কয়েকটা লক্ষণ পেলে আমরা বেলেডোনা দেবো। বেলেডোনার প্রথম কথাই হচ্ছে, সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়বে এবং মারাত্মক ভাবে রোগটা আক্রমণ করবে, এত মারাত্মক যে রোগী মনে হয় আর বাঁচবেই না, আমি শেষ, আমি মরে যাব, ভীষণ অবস্থা সৃষ্টি করে ফেলে, ভীষণ তোলপাড় সৃষ্টি করে ফেলে। আর এই রোগ হঠাৎ কিছুক্ষণ পর পর আসা যাওয়া করে, হঠাৎ তীব্র অবস্থা,
তোলপাড়, আবার হঠাৎ চলে গেল রোগ, আবার খানিক পরে এলো সেটা জ্বর হোক, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, ঠেঙা যায়, শুধুমাত্র দাঁত ব্যথাটা ধীরে ধীরে আসা যাওয়া করে। বাকি যে কোনো রোগ হঠাৎ আসবে, হঠাৎ যাবে, হঠাৎ আসবে, হঠাৎ যাবে, আর যতক্ষণ থাকবে ততক্ষণ রুগীকে যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলবে। আর এরা ভীষণ উত্তেজনা প্রবণ, ভীষণ ধ্বংসাত্মক, বদমেজাজ, এবং চোখ মুখ একেবারে ভীষণ লাল হয়ে থাকে, ভীষণ গরম হয়ে থাকে, ভীষণ জ্বালা করে, ভীষণ দপদপ করে, আর ব্যথার জায়গায় খুব স্পর্শকাতর থাকে। আর এদের ব্রেনে ভীষণ রক্ত সঞ্চয় হয়, এদের নাক মুখ চোখ কণ্ঠনালীর ভিতর ভীষণ শুকিয়ে থাকে, আর এরা ভীষণ ঘুম ঘুম ভাব, কিন্তু ভীষণ অনিদ্রা। এক কথায় তার সমস্ত লক্ষণের মধ্যে পাবেন ভীষণ বা প্রচন্ডতা বা মারাত্মক। তা আপনারা সবাই ভালো থাকবেন। কেটাকিট আমাদের ডাক্তারদের মধ্যে অনেকে, ডাক্তার বন্ধুদের মধ্যে অনেকে কমেন্টস করছে আমি পড়ার সুযোগ পাইনি, একটু যদি আমাকে সুযোগ দেন আমি সবাইকে একটু থ্যাঙ্কস জানিয়ে আসি। হ্যাঁ, ডাক্তার নিশাত নওরিন, আপনাকে আগেই আমি ধন্যবাদ জানিয়েছি। ডাক্তার বিলকিস আক্তার একজন ভালো আলোচক। হ্যাঁ, বিলকিস আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার এ কে এম মিজানুর রহমান, সিনিয়র প্রবীণ মানুষ, জি শুক্রিয়া। তারপরে ডাক্তার গাজী খায়রুল, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ডাক্তার আবু বকর সিদ্দিক, অশেষ ধন্যবাদ। ডাক্তার রমিজ খান, আপনাকেও অশেষ ধন্যবাদ। হ্যাঁ, ভিডিও দেখা গেলে ভালো হইতো, আমার চেহারা কালো তো এই জন্য ভিডিও অফ রাখছি। তারপর সুরমা বেগম, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। খালিদ ইউসুফ, আপনাকে অশেষ ধন্যবাদ। তারপর মোসাদ্দেক হোসেন, অশেষ ধন্যবাদ। কাজী আদিফ হাসান, অশেষ ধন্যবাদ। ইয়াসিন আলী, অশেষ ধন্যবাদ। ডাক্তার নবীন রয়, ইন্ডিয়া, পশ্চিম বাংলা থেকে, আমার খুব প্রিয় মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি। তারপরে সাবিকুন নাহার মুন্নি, আমার খুব প্রিয় মানুষ। তারপর একটা আইডি এখানে কিছু দেয়া নাই, লার্নিং ফর এভরিওয়ান, ঠিক আছে, থ্যাংক ইউ। মীর মনির, আমাদের খুব প্রিয় মানুষ, সারা দেশের মানুষ, তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর বই পাই। নাজমুল ইসলাম, হ্যাঁ নাজমুলের কথা আজকে বিকালে ডক্টর পয়েন্টে ফোন করেছিল, তার কাছে বলছিলাম যে নাজমুল আল্লাহবনি দুজন আমার চেয়ে অনেক অনেক ভালো আলোচক। ওরা দুজন যখন আমার আলোচনায় থাকে তখন আমি একটু ভয় থাকি যে না জানি কোন জায়গায় ভুল টুল করি। ডাক্তার নাজমুল, আপনাকে ধন্যবাদ। মুন্নি আক্তার, আপনাকে ধন্যবাদ। আব্দুল্লাহ রাব্বি, ধন্যবাদ। ভট্টাচার্য, শ্রাবন্তী নাকি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ডাক্তার উৎপল চৌধুরী, সম্ভবত উনি ইন্ডিয়া থেকে, অশেষ ধন্যবাদ। ডাক্তার খুরশিদা, ধন্যবাদ। রফিকুল ইসলাম, ধন্যবাদ। মুফতি রকনুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাক্তার সুভাষ চন্দ্র, ধন্যবাদ। কারি রেজাউল করিম, আপনাকে ধন্যবাদ, কলকাতা থেকে, জি অশেষ ধন্যবাদ। জয়ন্ত বিশ্বাস, ডাক্তার জয়ন্ত বিশ্বাস, অশেষ ধন্যবাদ। ডাক্তার ফখর উদ্দিন, অশেষ ধন্যবাদ। মোহাম্মদ তারিকুল ইসলাম, ডাক্তার সাগর, ডাক্তার আলমগীর তরফদার, হ্যাঁ আপনাকে আমি মেসেজ পাঠিয়েছিলাম আজকে। ডাক্তার সুজিত মল্লিক, খুবই ভদ্র মানুষ, বড় মাপের মানুষ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএচএমস করা মানুষ, খুব আন্তরিক মানুষ। ডাক্তার সুজিত মল্লিক। ডাক্তার খালিদ, অশেষ ধন্যবাদ। ডাক্তার কাবিরুল ইসলাম, ডাক্তার সিরাজুল ইসলাম, ডাক্তার আব্দুল মজিদ। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। একটু তাড়াহুড়া করলাম এই কারণে যে আমার সঙ্গী সাথীরা না খেয়ে আমার সাথে বসে আছে, বাসায় যেতে হবে। আমি একটু দুর্নীতি করেছি, আমার ক্ষুধা লাগছিল, আমি খেয়ে চলে এসেছি। ওরা বলছে পরে খাবো। হ্যাঁ, তো ডাক্তার হামিদুল ইসলাম, অশেষ ধন্যবাদ। ডাক্তার বিদ্যুৎ সরকার, জি আপনাকেও অশেষ ধন্যবাদ। জয়তা ভট্টাচার্য, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। তো তাহলে আপনারা যদি আমাকে ছুটি দেন, আমাদের সাথে তো আজকে বোধহয় 150 পার হয়ে গেছিল না? অবশ্যই স্যার, জি আমাদের কন্টিনিউয়াসলি 150 মেম্বার উপস্থিত ছিলেন শেষ আমি পর্যন্ত। বেলোডোনার অনেকগুলা স্যার পার্ট বাদ আমাদের দিলাম, মানে অনেকগুলা রোগ চিত্র আমাদের আলোচনা একটি করলাম না এই কারণে যে অনেক বেশি সময় লাগবে। একটানা কথা বললে হয় কি, আমারও বিরক্তি লাগে, কারণ এত লম্বা সময় কথা বলা আসলে যায় না। আর বেশি লম্বা হয়ে গেলে ওই গলা টলা ব্যথা হয়ে যায়, এই আর কি। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমাদের একটি অনলাইন সেমিনার হতে যাচ্ছে আগামী জুনের 6, 7, 8, 9 তারিখে, 4 দিনের একটি সেশন, আপনারা সকলে জানেন। আমরা আশাবাদী আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন। স্যার অলরেডি অবগত আছেন, স্যার যদি কিছু বলতেন এটা নিয়ে।
স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ও এখানে বলি অনলাইনে আপনারা অনেকে জানেন যে আমাদের ডাক্তার তারিকের বড় ভাই, উনি আমেরিকার নাগরিক, আমেরিকা একটা ইউনিভার্সিটি টিচার এবং একজন ভালো হোমিওপ্যাথ। উনি অনলাইনে তারিখ দেয়া আছে, ওই যে ফেসবুকে দেয়া থাকবে, সেটা থেকে আপনারা একটু দেখে নেবেন যে ও ডাক্তার হিতাংশু, আপনাকে তো ধন্যবাদ জানানো হয়নি, আর ধন্যবাদ। হ্যাঁ, তো যেটা আমি একটু, আপনারা একটু লাইনে থাকেন, আমি একটু দেখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। ডাক্তার তারিকের বড় ভাই যিনি আমেরিকায় থাকেন, উনি ডাক্তার ইমাম তাওফিক। তো উনি একটা কোর্স আপনাদের করাবেন কয়েকদিনের, যিনি ডাক্তার রাজার মরিসন, ডাক্তার হিলারি ডরিন, ডাক্তার ফারুক মাস্টার, যে ফারুক, এরকম মহারথীদের কাছ থেকে উনি আমেরিকায় পড়ালেখা করেছেন হোমিওপ্যাথির ওপর। তো সেখানে ডেলিগেটদের একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। আপনারা সবাই তারিখের সাথে যোগাযোগ করে ওই ডেলিগেট হবেন এবং ক্লাসে অংশগ্রহণ করবেন যারা যারা আগ্রহী। উনি দারুণ কিছু টপিকস নিয়ে আলোচনা করবেন ধারাবাহিকভাবে কয়েকদিন। তো সেখানে সীমিত সংখ্যক বোধহয় ডেলিগেট নেওয়ার ব্যবস্থা আছে, অনলাইনে ক্লাসগুলো হবে আর কি। তো সেখানে আপনারা জয়েন করলে প্রথম দিনের সেশনে থাকবে বোধহয় হরমোন সিস্টেমের ভূমিকা, অ্যানাটমি, ফিজিওলজি নিয়ে কথা থাকবে। তাছাড়াও শারীরিক, মানসিক ও আবেগের স্তরে এর ক্রিয়া এবং প্রতিক্রিয়া, হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের চক্র এবং যোগশাস্ত্রের মাধ্যমে আমাদের হরমোনাল সিস্টেম এবং ব্যাখ্যা কি, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বাকি। দ্বিতীয় দিনে যেটা থাকবে সেটা হলো পিটুইটারি গ্ল্যান্ড এবং এর কাজ ও হোমিওপ্যাথিক রেমেডি, অ্যান্টেরিয়র পিটুইটারির ও পোস্টেরিয়ার পিটুইটারি নাম নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং এর ক্লিনিক্যাল ব্যবহার নিয়ে আলোচনা করবেন। তৃতীয় দিনে যেটি আলোচনা করবেন উনি, সেটা হলো অ্যাড্রেনালিন গ্ল্যান্ড এবং এর কাজ ও হোমিওপ্যাথিক রেমেডি, অ্যাড্রেনালিন নিয়ে বিস্তারিত আলোচনা এবং ক্লিনিক্যাল ব্যবহার। চতুর্থ সেশনে যেটা থাকবে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ এবং হোমিওপ্যাথিক রেমেডি, থাইরয়েডেনিয়াম এর বিস্তারিত আলোচনা এবং ক্লিনিক্যাল ব্যবহার, কেস পর্যালোচনা এবং প্রশ্ন উত্তর। তো 4টা সেশন থাকবে। এখানে রেজিস্ট্রেশন ফি বোধহয় ওনারা করেছেন 500 টাকা। আর নাম্বার দেয়া আছে রেজিস্ট্রেশনের জন্য, যে নাম্বার, সেটা তারিখের সাথে আপনারা যোগাযোগ করবেন। এটা 6, 7, 8, 9 জুন আর কি, জুন মাসের এই 6, 7, 8, 9 4 দিন এই অনলাইনে ক্লাসটা হবে। উনি আমেরিকা থেকে ক্লাস নেবেন আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি অনুমতি দেন তাহলে আমি এখন ক্লাস থেকে বেরিয়ে যেতে পারি। অসংখ্য